হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। তিশা বাড়ির মানুষগুলোকে খুব ঘৃণা করে, প্রচণ্ড রকমের খারাপ ভাবে, এই জন্য সব সময় দূর দূরে থাকে। তার মতে তার পরিবারের সবাই অসুস্থ। কোনো সুস্থ মানুষ এমন কাজ করতে পারে না। অসুস্থ মানুষের দ্বারাই এমন এমন কাজ সম্ভব। গত 2 দিন ধরে এই বাড়ি আছি, আমার স্বামীর মুখ থেকে শুধু এইটুকুই শুনেছি, আমি এই এত মোটা সুই দেব না বাবা, আমি সুই দেব না। তার কণ্ঠস্বর বেশ ভয়ঙ্কর। আমার একটুও ভালো লাগে না। ছোট থেকেই নরম মনের মানুষ আমি, কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। কালোকেও সুন্দর বলে সম্মান করি, কারো খুঁত কখনো দেখেও দেখিনি। কিন্তু তারপরও এই মানুষটার প্রতি কোনো মায়া হচ্ছে না। এখন আমার একটাই চিন্তা, কিভাবে এখান থেকে মুক্ত হব। আমার শাশুড়ি সকাল সকাল আমাকে অনেকগুলো জুয়েলারি দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আজকে তোমার বাবা মারা আসবে। আমি চাই না তুমি তাদের সামনে দুঃখী থাকো। কথাগুলো বলে সে চলে যাচ্ছিল, আবার থেমে আমার কাছে এসে বলল, দেখো তানিয়া, আমি চাই না তুমি কিচ্ছু তোমার পরিবারকে শেয়ার করো। যদি শুনেছি কিচ্ছু বলেছ, এর ফল খুব খারাপ বলে, খুব। আর যদি বলেও দাও তাহলেও তোমার বাবা কিচ্ছু করতে পারবে না, কারণ আমার ক্ষমতা সম্পর্কে এতদিনে তুমি বুঝে গেছ। আমি চুপ করে শুনছি। আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমার লক্ষ্মী বৌমা, আশা করি তুমি সব বুঝতে পেরেছ। তৈরি হয়ে নাও, বসে খাওয়ার দিন আজকেই শেষ। তার কথাগুলো শুনে এখান থেকে মুক্ত হওয়ার চিন্তা আশা নিমিষেই শেষ হয়ে গেল আমার শাশুড়ি যাওয়ার পরেই তিশা আসলো আমার ঘরে। ওকে দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে আমার কাছে আসার চেষ্টা করছিল। শোনো তানিয়া, তুমি আমার বড়, তারপরও নাম ধরে ডাকলাম, কিছু মনে করো না। আজকে তোমার পরিবার আসলে আমি সব বলে দিব, আর তুমি তাদের সাথে চলে যাবে, আমার কথার সাথে তাল মিলাবে। মা তোমাকে বলবে কিছু না বলতে, কিন্তু তুমি মায়ের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করবে না একদম। কথাটা বলেই তিশা বেরিয়ে যাচ্ছিল। আমি ওর হাত ধরলাম। সে পিছনে ঘুরে তাকালো। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, তুমি আসার আগে মা এই কথাগুলো বলার জন্যই এসেছিল। সে বাবাকে কিছু জানাতে বারণ করেছে। আর আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার বাবা দিন আনে দিন খায়। আমার বিয়ের জন্য অনেকগুলো টাকা ধার করেছে। মেয়ের অনেক বড় বাড়িতে বিয়ে হবে, তাদের ভালোভাবে আদর যত্ন করতে হবে। এখন আবার আমি যদি এইসব কথা বলি তাহলে আমার বাবা অসুস্থ হয়ে পড়বে। আমার বাবা ছোট থেকে আমার জন্য কষ্ট করছে। আমি চাই না বাবা আমার জন্য আর কষ্ট করুক। তুমি প্লিজ কিছু বলো না, কিন্তু আমি তোমার জীবনটা এভাবে নষ্ট হতে দেব না। কিন্তু এখন যদি তুমি গিয়ে সব বলে দেও তাহলে আমার বাবা কষ্ট পাবে, আর বাবা কষ্ট পেলে আমিও পাব। তিশা আর কোনো কথা বলল না, চলে গেল। আমি দীর্ঘশ্বাস ফেলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। বাবা মা এসে এত বড় বাড়ি দেখে আমার গা ভর্তি গহনা দেখে হা করে দেখছে। আমার বাবার চোখে পানি। সে আমার মুখে হাত বুলিয়ে বলল, কোনোদিন ভাবি নাই রে মা, তুই এত সুখী হবি। বাবার কথা শুনে উপরে হাসছি, কিন্তু ভেতরে আমার কলিজা ছারখার হয়ে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে আমার শাশুড়ি হেসে বলল, আমার বৌমা তো অসুখী থাকবে কেন? বাবা মা তার 3 ঘন্টার মধ্যে আমার শাশুড়ি 5 বার আমাকে বলে গেলে, তানিয়া দেখো, তুমি কিচ্ছু বলবে না। তোমার বাবা যাওয়ার সময় আমি অনেকগুলো টাকা দিয়ে দিব, এতে করে তোমার বাবা কিছু দিন ভালোভাবে চলতে পারতে। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, এত ভয় পেতে হবে না, আমি বলবো না। আপনি চিন্তা করবেন না, এত চিন্তা করলে তো মেকআপ নষ্ট হয়ে যাবে। কেমন ঘেমে ঘেমে গেছেন? সে নিঃশ্বাস ছেড়ে বলল, গুড। আমি জানতাম তুমি খুব বুদ্ধিমান। আমার বোনেরা বারবার ঈশানের কথা জিজ্ঞেস করছিল। আমার চাচাতো বোন আমার থেকে 1 বছরের ছোট। ভালো মন্দ সে বোঝে। আমার কাছে এসে বলল, আপা দুলাভাইকে আমার কেমন জানি অদ্ভুত লাগে, কেমন জানি মাতাল মাতাল লাগে। কোনো কথা বলে না। তোর সাথেও কি এভাবে থাকে?
আমি ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম, আরে না, আমি এখানে আসার পর আমার কত আদর যত্ন করেছে। ওই তো আমাকে সারাক্ষণ দেখে দেখে রাখে, সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আচ্ছা, তোর শ্বশুর শাশুড়ি বাদে আর কাউরে দেখি না। আজকে বুভাত তো তাদের আত্মীয়রা আসবে না? আমি জানি না। যাসর, এত প্রশ্ন করে মাথা খাস না। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, তোর না একটা ননদ আছে? সে আসে নাই? কোথায় সে? কথাটা শুনেই হঠাৎ আমার মনে পড়ল, মনে মনে বললাম, ঠিকই তো, তিশা কোথায়? ওর খোঁজ করা দরকার। আমার শাশুড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তিশার কথা। সে আমাকে আড়ালে নিয়ে গিয়ে বলল, তোমার বাড়ির কেউ যদি ওর কথা জিজ্ঞেস করে তাহলে বলবে ও আসেনি। কিন্তু কেন? যা বললাম তাই করবে, বেশি কথা জিজ্ঞেস করবে না। ওকে আমার বিশ্বাস নেই যে কোনো সময় ঝামেলা করতে পারে, তাই ওকে দূরে পিঠিয়েছি। আমি আর কোনো কথা বললাম না। এদের সাথে কথা বলার রুচি শেষ হয়ে গেছে। কতটা ভয়ঙ্কর মানুষ হলে এই কাজ করতে পারে মানুষ আমার জানা নেই। ছোট থেকে অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু জীবনে এমন কিছু হবে কখনো ভাবতেও পারিনি। আমার সুর ঈশানকে সবার সামনে নিয়ে আসলো। কাল থেকে ওকে ওষুধ দিচ্ছে যাতে করে আমার পরিবারের সামনে নিজেকে ঠিক রাখতে পারে। কিন্তু আমার মনে অন্য কথা। এভাবে আর কতদিন কতদিন লুকিয়ে রাখবে? কালকে বাবা যখন ফোন করে ঈশানকে চায়, তখন আয়ানকে দিয়ে কথা বলিয়েছে। আমার বাবা তো এটাও জানে না যে ওরা দুই ভাই। আমাকে ক্ষমা করো বাবা, তোমারে আমি বলতে পারলাম না সব। ঈশান আজকে একটু আধটু কথা বলেছে। আমার সৎ মা এসে আমার সাথে কথা না বলে আমার গায়ের গহনা নেড়ে নেড়ে দেখছে। বাড়ির দামি দামি জিনিসগুলো এটা রেখে ওটা ধরছে, আবার কিছু পছন্দ হলে ব্যাগে পুরে নিচ্ছে। আমার চাচাতো বোনকে ডেকে তাকে সাবধান করতে বললাম। অনেকক্ষণ হয়েছে। অনেকক্ষণ না, আজকে সারাদিনে আয়নকে দেখলাম না। হয়তো তাকেও সরিয়ে দিয়েছে, যাতে করে বুঝতে না পারে তারা দুই ভাই। হে আল্লাহ, এরা এত নিষ্ঠুর, এত ভয়ঙ্কর কিভাবে হয়? সব বড়লোকরা কি এমন? গরিবদের বোকা বানিয়ে পিষে মারে?